মোদির বিরুদ্ধে, তাহলে তো অন্যরকম আশঙ্কা হতে পারে দলের ক্ষেত্রে। দেখুন, পরিষ্কার বিষয় হচ্ছে সিস্টেমের বাইরে থাকা মানুষগুলো, তাদের অভ্যেস নেই সিস্টেমে থাকার। তারা আজকে বলছে যেটা আমরা পশ্চিমবঙ্গে করছি বা আমাদের প্রদেশে করি, আমরা এটা পার্লামেন্টেও করব। এই হুজ্জুতির জায়গাটা তো পার্লামেন্টে করা যায় না। আপনি রেলে নামুন, বিরোধিতা করুন, আপনাকে তো আমি একটা কথা বলি, এই বিলের কথা কেন বলছেন বলা হচ্ছে, আমি বলছি যে মণিপুর নিয়ে তোমারও নিশ্চয়ই মনে আছে, আমার মনে আছে যে সংসদ টিভি যেটার কথা বলা হলো, যেটা ঋতু বলছিলেন, সেই সংসদ টিভিতে আমরা দেখেছি, দেখাচ্ছিল না কিন্তু কোথাও একটা ফাঁকে ফোকরে দেখতে পেয়েছি ওএলএনএম এ বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা, তখনও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা, একেবারে স্পিকারের কাছে এসে ক্যামেরা যাতে ধরতে পারে ওই প্ল্যাকার্ড গুলো তখন দেখিয়েছে বিরোধীরা, তখনও প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছিল বিরোধীরা, কিন্তু তখন তো এইরকম ভাবে কিলো দরে সাসপেন্ড করা হয়নি। তাহলে কি এই বিলগুলো আসলে প্রবল বিরোধিতার মুখে পড়তে হতে পারে, তার জন্য এই সাসপেনশন? একদমই না। দেখুন, আমি আবার বলছি যে এই বিষয়টা পুরোপুরি একটি সংবিধান মেনে, নিয়ম মেনে উনি করেছেন। যদি এই সংবিধানের বাইরে উনি করতেন, এই সাংসদ যারা সাসপেন্ড হয়েছে তারা বাইরে বসে থাকতেন না, তারা আজকে কোর্টে যেতেন। তার মানে এই নিয়ম বহির্ভূত কাজ কিছু হয়নি, নিয়মের মধ্যে থেকেই কাজ হয়েছে। সাসপেনশনটা ইজ আন্ডার দ্য রুলস অ্যান্ড রেগুলেশন হয়েছে এবং সেটা তারা মেনে নিয়েছেন, যার জন্য আজকে ওনারা ঢুকছেন না। আচ্ছা আচ্ছা, সুস্মিতা দি, আপনারা মেনে নিয়েছেন তাই ঢুকছেন না, শুধু না তাই বাইরে আছেন, আদালতে যাচ্ছেন না আপনারা। সত্যি তো, আপনারা তো আদালতে যেতে পারতেন এর বিরোধিতা করে। মহুয়া মৈত্র আদালতে গেছে। অয়নদা, ভারতবর্ষের ইতিহাসে এইরকম বিরল ঘটনা আর কোনোদিনও ঘটেনি। ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পর যখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, তখন একবার হয়েছিল, তখন 78 জন সাসপেন্ড হয়েছিল সাংসদ। কিন্তু এইরকম 142 জন সাংসদ ভারতবর্ষের গণতন্ত্রে, মানে সংসদীয় গণতন্ত্রে এই ইতিহাস কোনোদিনও দেখা যায়নি। আজকে যেটা এই মোদী সরকার করলো তার চূড়ান্ত স্বৈরাচারী নজির রাখলো। এবং শুধু তাই না, যেটা হচ্ছে আজকে যে বিলগুলোকে পাশ করিয়েছে 10 মিনিটের মধ্যে, এই বিলগুলোকে এই শীতকালীন অধিবেশনে এই গুরুত্বপূর্ণ বিলগুলোকে পাশ করবে বলেই কোনো বিরোধিতার সম্মুখীন না হয়ে তারা কিন্তু এইভাবে সংসদদের সাসপেন্ড করছে। এবং তারা বিরোধী জোটকে ভয় পাচ্ছে, নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে, এবং ভয় পাচ্ছে বলেই তার ইন্ডিয়া নামের ফোবিয়া হয়ে গেছে। তার ইন্ডিয়া নামের ফোবিয়া হয়ে গেছে বলেই তিনি নাম নিয়ে, ভারতবর্ষের নাম নিয়ে, ভারতবর্ষের নাম ভারতবর্ষ হবে না ইন্ডিয়া হবে, তার কোন জায়গায় ইন্ডিয়া থাকবে, কোন জায়গায় ইন্ডিয়া থাকবে না, উনি ইন্ডিয়া নামটাকেই এখন ভয় পাচ্ছে। উনি ভয় পাচ্ছেন বলেই রিজু, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিরোধীদেরকে দুষছেন, এর আগে কংগ্রেসের নাম করে দুষতেন, এখন কিন্তু বিরোধী, আজকে সকালে বিরোধী বলেছেন। তবু আমি বলছি, বিরোধীদের এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জোট গড়ার চেষ্টা করেছেন, এক ছাতার তলায় আনার চেষ্টা করেছেন। আজকে নরেন্দ্র মোদী কি পুরোপুরি ভেবে ফেলেছেন একদম যে পরিষ্কার হয়ে গেছে তার কাছে এই বিরোধীরা কিচ্ছু করতে পারবে না, ওই 3টে বৈঠক হবে তারপরে আবার ভেঙে চুরে ছাড়খাড় হয়ে যাবে, তাই এরকম ভাবে সাসপেনশন? দেখো অয়নদা, তুমি অনেক পুরনো একজন সাংবাদিক, তুমি বাংলার বা দেশের রাজনীতি অনেক আমার থেকে ভালো জানো। নরেন্দ্র মোদীর কটা সাংসদ আছে? রাজীব গান্ধীর এর থেকে অনেক বেশি ছিল, কিন্তু তার পরের ইলেকশন রাজীব গান্ধী হেরে গেছিল। নরেন্দ্র মোদীর কি ব্যাপার? দেখো, আমি একটা কথা মনে পড়ে গেল আমার, ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী জি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, সরকারে আएंगी সরকারে जाएंगी पार्टियां बनेंगी पार्टियां बिगड़ेंगी पर ये देश रहना चाहिए और इस देश का संविधान रहना चाहिए। আজকের দিনে দেশের গণতন্ত্র আর দেশের সংবিধানের উপর প্রশ্ন তুলে দিয়েছে বিজেপি সরকার। এরা ভাবছে এদের না, বলছে তো না বলছে সংবিধান অনুযায়ী হয়েছে, এটা এই সাসপেনশন সংবিধান অনুযায়ী হয়েছে। আজকে যখন শোটা আপনি শুরু করলেন অয়নদা, আপনি বললেন কি যে প্রধানমন্ত্রী বলেছে যারা আজকে হাত তুলে বিক্ষোভ দেখাচ্ছে তারা আগামী দিনে থাকবে কিনা। আমি মোদী সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনি থাকবেন তো? আপনি থাকবেন তো দেশের প্রধানমন্ত্রী হিসেবে? দেখুন, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কিন্তু হানিকারক। মানুষ সব দেখছে, দেশের মানুষ, আজকে আমরা যারা তিনজনেই প্যানেলে বসে আছি, আমাদের ভাগ্য নির্ধারণ করবে দেশের মানুষ। দেশের মানুষ দেখছে পার্লামেন্টে কি হচ্ছে, পার্লামেন্টের ভেতরে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, বাজারে কি হচ্ছে, চাকরির জায়গায় কি হচ্ছে, স্কুলে কি হচ্ছে, টাকা পয়সায় কি হচ্ছে, সব মানুষ দেখছে। ওষুধ কিনতে গেলেও মোদীকে গালাগাল দিচ্ছে, পেট্রোল কিনতে গেলেও গালাগাল দিচ্ছে, বাজারে আলু পটল কিনতে গেলেও গালাগাল দিচ্ছে। এর প্রতিফলন 24-এর ভোটে হবে। আর যদি মানুষ মনে করে
যে বিজেপি দেশটাকে উচ্ছিন্নে পাঠিয়ে দিয়েছে, তাহলে মানুষ বিকল্প খুঁজে নেবে। পরিষ্কার তাহলে কি মোদির ঔদ্ধত্য জয়, মোদির ঔদ্ধত্য, মোদির ওভার কনফিডেন্স সেহাত কে লিয়ে হানিকারক হ্যায় কনফিডেন্স? দেখুন, বিষয়টা বলি, 2019-এর সেই ওভার কনফিডেন্স মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও আমার মনে পড়ছে। একেবারে বিশাল মঞ্চ করে পশ্চিমবঙ্গের বুকে হাত তুলে বলেছিলেন, দেশ থেকে বিজেপি হাটাও, দেশ থেকে মোদি হাটাও। যত দিন এগিয়ে এসছে, একদম যত দিন এগিয়ে এসছিল, তত দেখলাম একটা একটা করে দল তার হাত ছেড়ে চলে গেল। এবং 2019-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের নিরিখে কি ফল হয়েছে এবং ভারতবর্ষের নিরিখে কি ফল হয়েছে সেটা আমিও জানি, অয়নদা সকলে জানে। তো সেটারই পুনরাবৃত্তি 2024-এ হবে, শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা সুস্মিতা দি, এইটা আরো বেশি কনফিডেন্স আনছে কিনা? যে বিলগুলোর কথা বলছেন তার মধ্যে অন্যতম প্রধান বিল, সুস্মিতা দি, চিফ ইলেকশন কমিশনার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এড়িয়ে হবে সেই বিলটা আনা হবে। সুতরাং মোদিজি নিজের ইচ্ছে মতো নির্বাচন কমিশনার বসাবেন। এটাই কি তার কাছে বেশি কনফিডেন্স যে খালি চেয়ারগুলো বিজেপি ভরিয়ে দেবে? ব্যাপারটা তো সেটাই হচ্ছে, আমি বলতে যাচ্ছিলাম, ওই জন্যই আমি আঙুলটা তুলেছিলাম যে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতির মানে নির্দেশ ছাড়াই এবং তার অনুমতি ছাড়াই নির্বাচন কমিশন তারা নিয়োগ করতে পারবে, নিযুক্ত করতে পারবে, এই জায়গায় নিজস্ব পেটেন্ট লোক বসাতে পারবে। আজকে বিজেপি কি করছে, আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা সেক্টরে তাদের নিজস্ব লোককে বসিয়ে দিচ্ছে। এবং আজকে এই যে নরেন্দ্র মোদীর যে কনফিডেন্স, এই যে কনফিডেন্স নিয়ে নরেন্দ্র মোদীর গ্যারান্টির সাথে বলছে যে এই বিরোধী আসনে কোনো জায়গায় বিরোধীরা থাকবে না, সব আসন বিজেপি ভরিয়ে দেবে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভয়াবহ। অয়নদা, বিরোধী থাকবে না, বিরোধী শূন্য, মানে কিন্তু এটা ভয়ানক কথা। এবং এই কথাটা কয়েকদিন ধরে বিজেপির অন্যান্য মুখপাত্রদের মুখেও শুনছি। তার মানে রিজু কিছু বলার চেষ্টা করছেন, সুস্মিতা দি একটু দেখি রিজু কি বলার চেষ্টা করছেন। আমি আসছি সুস্মিতা দি, সুস্মিতা দি আসছি, সুস্মিতা দি আসছি। গড়বড় করবে না তো? ওকে ওকে রিজু, গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি, এক্ষুনি আমার কাছে মানে হোয়াটসঅ্যাপটা এলো। সেটা হচ্ছে আজকে আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া জোটের একটা বৈঠক হয়েছে। এখন চলছে ইন্ডিয়া জোটের বৈঠকে আপনারা এটাও জানেন যে ফেভিকল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লি সফরে গিয়ে ইতিমধ্যে উদ্ধব ঠাকরে থেকে আরম্ভ করে কেজরিওয়ালের সাথে দেখা করেছেন। আমি যেটা আপনার দর্শকদের জানাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের এই মিটিংয়ে তিনি মল্লিকার্জুন খার্গের নাম প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব করেছেন, যেটা সেকেন্ড করেছে অরবিন্দ কেজরিওয়াল। এবার এটা নিয়ে বিবেচনা হবে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী ঐক্যবদ্ধভাবে সকল ভারতবর্ষের নেতৃত্ব, বিরোধী নেতৃত্ব, মুখ্যমন্ত্রীদের নিয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট এগিয়ে চলেছে, বা যেভাবে এখন সিট শেয়ারিং নিয়েও আলোচনা হবে, আরো বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে, তাতে বিজেপি যতই লাফাক আর যতই এমপি সাসপেন্ড করুক, আগামী দিনে খুব প্রবলেমে আমাদের কাছে এখন এই খবরটা আসেনি, এটা সম্পূর্ণভাবে রিজুর দাবি। আমরা খবর পেলে নিশ্চয়ই দেব, কিন্তু যদি তাই হয়, রিজুর কথা মতো জয়, কংগ্রেসের ওপরে যে অভিমান ছিল, যে রাগ ছিল বিরোধীদের, পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় একা বলতে পারেন না। বিরোধীদের সঙ্গে কথা বলেই মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছেন। প্রধানমন্ত্রী, ঠিক আছে, প্রধানমন্ত্রী ব্যাপারটা আলাদা, কিন্তু তার মানে সিট শেয়ারিং এও কংগ্রেসের নমনীয় মনোভাব আছে। আর তাই এই রকম প্রস্তাব বিরোধী দলের পক্ষ থেকে, বিরোধী দলগুলোর পক্ষ থেকে জোটের একটা আশঙ্কা তো হচ্ছেই। জোট এবার তো আর জোটের ফাঁক ফোকর থাকছে বলে মনে হচ্ছে না জয়। হ্যাঁ, রিজুদা যেটা বলেছে সেটা ঠিকই, খবরটা আমাদের কাছে এসছে, সঠিক খবর যে কেজরিওয়াল সাহেব এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী মুখ হিসেবে মল্লিকার্জুন। এবার আমার বক্তব্য হচ্ছে যে আগে তো জিততে হবে, ফুল মেজরিটিতে আসতে হবে, তারপরে গিয়ে প্রধানমন্ত্রী হবে। ভেরি নাইস, সুস্বাগতম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা জোটে আছে। কিন্তু আমার একটি প্রশ্ন, পশ্চিমবঙ্গের বুকে, আমি যেহেতু রিজুদা আছে, রিজুদা বাংলার নেতা তৃণমূলের, তো আমার একটাই প্রশ্ন যে রিজুদা বা সুস্মিতা দি সাধারণ মানুষের কনফিডেন্সকে কি করে গেইন করবে, যেখানে
একইভাবে আমরা দেখে গেছি অনবরত এইখানকার কংগ্রেস নেতারা পরিষ্কার বলছে যে আমরা তৃণমূলের সঙ্গে নেই, জোটে নেই। আপনারা পশ্চিমবঙ্গের এই সিট শেয়ারিং কি করে করবেন এবং কি করে লড়াই করবেন, এবং সাধারণ মানুষকে আপনি কিভাবে কনফিডেন্স আনবেন যেখানে কয়েকদিন আগে 3টে রাজ্যে গোহারা হারলো কংগ্রেস, আর তারপরে আপনারা সেই হেরো দলটার হাত ধরছেন। এইবারে কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচনে, আমি এটা আবার সুস্মিতাদির দলের কর্মীদের নিরিখে বলছি, সুস্মিতাদির কংগ্রেসের কর্মীদের এতে বলছি, যে কর্মীরা দেখলো পঞ্চায়েত নির্বাচন ঘোষণার 24 ঘন্টার মধ্যে আপনার কর্মী মারা গেল, কংগ্রেসের কর্মী মারলো কে একজন তৃণমূলের গুন্ডা, আবার সেখানে আপনি সেই রক্তাক্ত হাতটাই আপনি ধরছেন জোটের জন্য শুধুমাত্র আপনার এই রাজনীতির স্বার্থে। আপনি আপনার কর্মীগুলোকে বোঝাতে পারবেন তো? এটাই আমার দুজনের মুখকে সামনে রাখতেই প্রস্তাব। এখনো পর্যন্ত যে জানতে পারছি আমরা, 5 রাজ্যের ভোটের আসন সমঝোতায় অনমনীয় কংগ্রেস, এটা উঠেছে এখানে। কংগ্রেসের অমনীয় মনোভাবের দোষারোপ শরিকদের সব হয়েছে, কিন্তু তারপরে যা জানা যাচ্ছে দিল্লিতে ইন্ডিয়ার বৈঠক শেষ হয়ে গেছে এবং মল্লিকার্জুন খাড়গে প্রেস কনফারেন্স করেছে। জোটের মুখ হিসেবে খাড়গের নাম প্রস্তাব করা হয়েছে, জোটের মুখ হিসেবে খাড়গের নাম প্রস্তাব করা হয়েছে, এবং অরবিন্দ কেজরিওয়াল নাম প্রস্তাব করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাম প্রস্তাব করেছেন। আমি এখানে সুস্মিতাদি বলি যে আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে, আমাদের নেতারা রাজ্যে রাজ্যে সেখানকার নেতাদের সাথে কথা বলবেন, এরপরেও সমস্যা হলে জোট ইন্ডিয়ার নেতারা কথা বলবেন। যেটা জয় এবার বিজেপি প্রশ্ন তুলতে শুরু করলো যে আপনাদের, অবশ্যই আমি বলি জয়েরা প্রশ্ন তুলতে শুরু করলেও হাইকমান্ড যা বলবে কংগ্রেসের তাই হবে। সুতরাং এ রাজ্যে কংগ্রেস কিভাবে লড়বে না লড়বে হাইকমান্ড বলে দেবে। সুস্মিতা দি, দেখুন, এটা তো ঠিক কথা, হাইকমান্ড আমাদের যেটা বলবে সেটাই আমাদের করতে হবে। হাইকমান্ডের উপরে আমাদের কোনো কথা বলার ক্ষমতা নেই, কারণ আমরা দলের একটা রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে চলি। আমরা সেই জায়গাটাকে মেনটেন করার অবশ্যই চেষ্টা করব। তবে বিজেপির মতো একটা স্বৈরাচারী সরকার এবং বিজেপির মতো একটা মানে কি বলবো একটা ফ্যাসিস্ট সরকার, এই সরকারটাকে উৎখাত করার জন্য সমস্ত আমরা বিরোধীরা এক হয়েছি, এবং এই জোট, এই ইন্ডিয়া জোট আমরা আগামী দিনেও এগিয়ে নিয়ে যাব যাতে আমরা সফলতা অর্জন করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, জয়কে আমি একটু বলতে চাই, জয় তুমি এত মাথা ব্যথা করো না, আমরা কিংবা তৃণমূল কি করব। এবং তোমাকে একটু মনে করিয়ে দিই, তুমি যে 3 রাজ্যের আমাদের হেরে যাওয়ার কথা বললে, তুমি তার সাথে এইটাও বলো 5 রাজ্যের ভোটের সাথে মেলালে কংগ্রেস কিন্তু 10 লাখ ভোটে লিড করছে। কংগ্রেসের দিকে কিন্তু মানুষের কিন্তু জনসংখ্যার সাপোর্ট কিন্তু অনেক বেশি রয়েছে বিজেপির থেকে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা চিন্তা করো, আগামী দিনে তোমরা ভারতবর্ষের মানুষের জনগণের ভোট নিয়ে জিতে আসতে পারবে। নেগেটিভ একটা প্রশ্ন করি, আবার বলছি, যেটা জয় বারবার বলছে 4 বছর ধরে, 5 বছর ধরে বিজেপি নেতারাও বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ করলেন, মুখের নামে প্রস্তাব করলেন মল্লিকার্জুন খাড়গেকে, সব গিয়ে আবার মুখ পুড়বে না তো? অয়নদা, একটা ফেমাস কোট আছে বিলি জিন কিং এর, চ্যাম্পিয়ন্স কিপ অন প্লেইং টিল দে গেট ইট রাইট। প্রথমবারই যে জোট হয়েছিল, প্রথমবারই বিজেপিকে হারিয়ে দেবো, তাহলে তো পলিটিক্সটা খুব সোজা হয়ে যায়। পলিটিক্স একমাত্র একটা প্রফেশন যেখানে 2+2 4 হয় না, সেটা 5ও হতে পারে, 41ও হতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয় এইবার বিরোধী জোট অনেক বেশি ঐক্যবদ্ধ, কারণ সকলেই বুঝে গেছে যে বিজেপি ক্ষমতায় থাকলে প্রতিহিংসা রাজনীতির জেরে বড় বড় নেতা যাদের এরা হারাতে সক্ষম নয়, ভোটে হারাতে, গণতান্ত্রিক ভাবে হারাতে সক্ষম নয়, তাদের ইডি সিবিআই করে জেলে ঢোকাবে, পার্লামেন্টে গেলে বহিষ্কার করে দেবে। তাই দেশ এবং দশের স্বার্থে বিজেপিকে হারাতে হবে। আর যেটা আমার নেত্রী মমতা ব্যানার্জি আগেও বলেছিলেন যে যেখানে শক্ত, দেখুন এখন তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, আমরা বাংলার দল, আমরা গ্যারান্টি দিয়ে বলছি 24এও বাংলায় বিজেপিকে হারাবো, 26এও বাংলায় বিজেপিকে হারাবো। সিমিলারলি স্ট্যালিন যদি তামিলনাড়ুতে হারায়, কেজরিওয়াল যদি পাঞ্জাব দিল্লিতে হারায়, আব্দুল্লাহরা যদি কাশ্মীরে হারায়, এইরকম বিভিন্ন জায়গায় যেখানে বিরোধী শক্তি মানে বিজেপিকে হারাতে সক্ষম, সেই জায়গাতে আমরা বারংবার এটাই বলেছেন নেত্রী যে তাদের সেই জায়গাটা দেওয়া। আর যে 200 সিটে কংগ্রেস ডাইরেক্ট ফাইট করবে বিজেপির সাথে, সেখানে কংগ্রেস বিজেপিকে হারায়। আর সেটা হলে
যদি তুমি ভোট পার্সেন্টেজ ভোট শেয়ার, আমি টেকনিক্যালিটিতে যাচ্ছি না, বাট হিসেব মেলাও, তাহলে দেখবে বিরোধীরা অনেক বেশি স্ট্রং। কিন্তু বিরোধীদের এক প্ল্যাটফর্মে আসতে পারে, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইন্ডিয়া জোট, আর সেই প্ল্যাটফর্মের ফেভিকলের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি সবাইকে এক জায়গায় নিয়ে এসেছেন। আমি শেষ করব জয়কে দিয়ে। জয়, এই জন্যই কি সাসপেনশন আগে থেকে আঁচ করতে পেরেছেন পূর্বাভাস আবহাওয়ার, যে এই জোট ইন্ডিয়া আগের ব্রিগেডের মতো নয়, এবার অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি অদম্য ইচ্ছে, সেই জন্যই কি যেন তেন প্রকারের ওই চিফ ইলেকশন কমিশন বিলটা পাস করাতেই হবে, সেই জন্য সাসপেনশন? এই জিনিসের কোনো প্রয়োজনীয়তাই নেই, কারণ আজকের দিনে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের শুধু না ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সামনে একটি চিত্র পরিষ্কার। একটা দল দীর্ঘদিন কেন্দ্র সরকারে থেকে লুট করেছে দেশটাকে, আর আরেকটা দল এইখানে পশ্চিমবঙ্গের নিরিখে যদি বলি এই মুহূর্তে লুট করছে বাংলাকে। দুজন মিলে জোট লুট করেছে দেশটাকে একদম। আর এখন ললিত মোদী, নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া, এরা কোথায়? না, এবারে বিষয়টা হলো এই, আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে পরিষ্কার যে চোরগুলো এক জায়গায় হয়েছে, এই চুরি যদি আমরা না করতে পারি তাহলে আমাদের পেট চলবে না। তার মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন আছে চুরি করতে দেবে না, তো একে হাঁটাও, আমরা যাতে ভালোভাবে আমাদের চুরির দোকানটা সিবিআই আছে, ইডি আছে, এত রাজ্যে রাজ্যে সিবিআই ইডি যাচ্ছে, যেখানে বিরোধীরা আছে সেখানে তাও ওরা চুরি করতে চায়, তাও ওরা চুরি করবে, চুরি করে চলেছে। আমি সুস্মিতা দিকে, যেহেতু আক্রমণ করা হলো কংগ্রেসকে, একদম শেষ কয়েক সেকেন্ডের জন্য আমাকে শেষ করতে হবে। সুস্মিতা, আমাদের সময় ইউপিএ সরকারের আমলে লালু প্রসাদ যাদব শরিকি দল ছিল, কিন্তু তাও কিন্তু জেলে গেছে। আমাদের সময় কানিমজি জেলে গেছে, আমাদের সময় ডি রাজা জেলে গেছে, আমাদের সময় কালমাটি জেলে গেছে। কিন্তু আজকে বিজেপিতে যারা শোভাবর্ধন করছে, ডি রাজা হচ্ছেন সিপিআই এর, না এ রাজা মানে মিস্টেক আমার বেরিয়ে গেছে, এ রাজা। এবং আমি সেটা বলতে চাইছি যে জয় একটু মনে করিয়ে দিতে চাই, হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, শুভেন্দু অধিকারী, আজকে অজিত পাওয়ার, সব এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে বিজেপির জাস্তি করে না। তাই তাদের এগেনস্টে সিবিআই ইডি কেস নেই, কোনো তাদের এগেনস্টে কোনো কেস নেই। তারা টাকা চুরি করে নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোকসি, বিরোধীদের এই কথাগুলো দেখছেন কিন্তু সাধারণ মানুষ। একদম ওকে, তাদের বিষয়ে কোনো বক্তব্য নেই। তাই তোমরা চোর না, আমরা চোর, তোমরা সাধু। নজিরবিহীন ভাবে সাসপেনশন, ওই কমনওয়েলথ গেমস হোক বা আদার্স হাউজিং হোক, কোল মাইনিং হোক, সেগুলো সাধারণ মানুষ জানে। তোমরা তো সেটাও করনি, তোমরা আপনি তো বেরি করতে পারলেন না, বিজেপির কোন লোকটা করাপ্টেড বেরি করতে পারলেন না, পয়েন্ট আউট করতে পারছেন না। তবে ওকে শেষ করতে হচ্ছে। তবে একটা কথা, আরো সময়, জানুয়ারি মাস না গেলে বোধহয় বোঝা যাবে না যে সত্যি জোরদার লড়াই হতে চলেছে কিনা, সত্যি জোট ইন্ডিয়া একেবারে চরম ভাবে বিজেপি বিরোধিতা, মোদী বিরোধিতায় নামছে কিনা লোকসভা নির্বাচনের আগে। সময় বলবে, কিন্তু আগামী কালও যে এই উত্তাপ থাকবে তা স্পষ্ট। অনেক ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।